প্রযোজক যদি মানে ভীত সন্ত্রস্ত হয় তাহলে কখনো কোনো ইন্ডাস্ট্রি চলবে না। প্রযোজক ভয়মুক্ত ভাবে এখানে কাজ করবে, পরিচালক ভয়মুক্ত ভাবে কাজ করবে এবং তারা তাদের মতো করে অনুপম খের বহুদিন পরে, বহু বছর পরে আবার বাংলা ছবিতে টাকা ইনভেস্ট করতে এসছে। এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন। আমি বলবো বলি যে 2015 সালে পর থেকে আমার ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই। তার কারণ হচ্ছে সরব বিশ্বাস। তার কারণ আপনি যদি মানে 4 তারিখের যে ক্ষমতায় যারা এলেন বিজেপি, তার আগে অব্দি যদি দেখেন সরব বিশ্বাস। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে সেই সময় এক হুমকি সংস্কৃতিটা এমন জায়গায় গেছিল যে আপনাকে আমি যদি এখন তথ্য দিই মানে আপনি চমকে উঠবেন। আগে যেটা ছিল যে ইউনিয়ন থেকে একটা গেরি ভাঙাকে পাঠিয়ে দিল, তাকে নিতে বাধ্য হতো, কিন্তু সে কাজটা করতো না, হয়তো পাশে বসে থাকতো, সারাদিন খাওয়া দাওয়া করে রেমুনারেশন নিয়ে বাড়ি চলে যেত। সেটা প্রযোজকের একটা এক্সট্রা পেমেন্ট যেত, কিন্তু করতে বাধ্য হতো। ইউনিয়ন পাঠিয়েছে মানে সরব পাঠিয়েছে, এটাই ধরে নিত। কিন্তু এখন যেটা হয়েছে একটা মানে কি বলবো, একটা উন্মুক্ত একটা পরিবেশ থেকে একটা উন্মুক্ত জায়গায় এসছি আমরা, যেখানে প্রযোজক যদি অর্থ বিনিয়োগ না করে আপনি আমি 1 পয়সা পাবো। প্রযোজককে বাঁচাতে হবে। প্রযোজক পরিচালক যাদের যোগ্য মনে করবে তাকে দেবে, সেটা সে মেম্বার হোক অথবা মেম্বার না হোক। সেই প্রশ্নটাই তো প্রথম দিকে রেখেছিলাম যে আমরা মানে যখন থেকে ফেডারেশন হয়েছে বা বাংলা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সেটাই হয়েছে, তো হঠাৎ তারা কোনোদিন সেটা মাথা গলায়নি। এবং এই যে কালচারটা হয়েছিল, এই কালচারটা থেকে এখন মুক্ত হয়েছে। সিরিয়াল বলুন বা যে কোনো পরিচালক, সে তার মতো করে তার মানে ইউনিট নিয়ে কাজ করার একটা মানে কি বলবো একটা মুক্ত পরিবেশ খুঁজে পেয়েছে। এইটুকু আপাতত হয়েছে। এখন যারা বিজেপির যারা জিতেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছে এই ইন্ডাস্ট্রির জন্য, এবং এটা নিয়ে একটা এখন আলাপ আলোচনা চলছে কিভাবে ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন গুলোকে রেখে তার মাথায় যে সিন্ডিকেট ছিল, স্বরূপের যারা চামচা, তাদেরকে সরিয়ে কিভাবে আবার সুস্থভাবে এই ট্রেড ইউনিয়ন গুলোকে চালানো যায়, তার একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় আগামী দিনে চলচ্চিত্রে ভালোই হবে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে স্বরূপের নির্দেশে প্রচুর প্রডিউসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে চরকির মতো একটি হাউস এসেছিল এখানে ওয়েব সিরিজ করতে, তাকে তাড়ানো হয়েছে। স্বরূপ বিশ্বাস বলে যে আমি বাংলা চলচ্চিত্রের কলাকুশলীদের একটা পরিবার, কিন্তু উনি অ্যাকচুয়ালি যেটা করেছেন যে বাংলার চলচ্চিত্রের কলাকুশলীদের পেটে লাথি মেরেছেন। বোম্বে থেকে প্রডিউসাররা কাজ করতে আসছে, তারা পালিয়ে গেছে, আসে না। সাউথ থেকে আসতে তারা পালিয়ে গেছে এই অত্যাচারে এদের। তো সেই জায়গা থেকে বলছি যে এই যে একটা আতঙ্ক, আজকে সবাই চলে গেছে, মরুভূমি হয়ে গেছে ওটা। আমাদের ইন্ডাস্ট্রিটা মরুভূমি হয়ে গেছে, ফিল্ম সেক্টরটা, কেউ আসতে চায় না। কিন্তু কিছু কিছু ভালো ছবিও তো আমরা সেই সময় দেখতে পেরেছিলাম। দেখুন, ভালো ছবি তো পরিচালক, ভালো ছবি তো আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করবে না, ভালো ছবি তো আর কি বলবো যে প্রডিউসার করবে না, করবে একজন পরিচালক। প্রতিকূল অবস্থাটা কি? প্রতিকূল অবস্থাটা হচ্ছে আমাকে কাজ করতে হবে এইভাবে, আমাকে নিতে হবে এইভাবে। কিন্তু একজন মেধাবী পরিচালক সে তো তার মেধাটা দিচ্ছে, তাতে তো কিছু ভালো কাজ হবেই। সত্যজিৎ রায় বলুন আর মৃণাল বলুন, এখন যারা কাজ করছে তাদেরকে বলুন, তো এরা যখন কাজটা করছে এরা তো তার মতো করে হয়তো টেকনিশিয়ান নিচ্ছে, হয়তো কিছু আবার পুশ দিতে বাধ্য হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে তার তো মেধাটা তো তার, সেটাকে তো সরব বিষয় কন্ট্রোল করতে পারবে না। সেটা তো বলতে হবে না যে তুই এরকম ভাবে ছবি বানা যদি ছবিটা বাজে হয়, সেটা তো করতে হবে না। সেই ছবিটা তো একজন পরিচালক তার মানে কি বলবো, সেখানেও কি কলাকুশলীরা কাজ করতে ওনাদের পছন্দের, সেখানে
অলমোস্ট দিতে বাধ্য হতো। হয়তো ক্যামেরাম্যানকে দিতে হতো না, সেটা হয়তো পরিচালক তার মতো করে দিত বা এডিটারকে দিত, কিন্তু তার সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট লোক তাদেরকে হয়তো দিতে হতো বা নিতই। আর ছোটখাটো পরিচালকদের তো সবটাই কন্ট্রোল করতো ইউনিয়ন ফেডারেশন, এবং এদেরকে সবাইকে বাজেট দিতে হতো কোথায়, ফেডারেশনের কাছে। আপনার কাজ কি সেরকম সেই সময় চলেছিল না বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন কোথাও? কোনটা? এই সময় কি আপনার কোনো কাজ? না, আমি যেহেতু 15 সালের পর থেকে তো সেইভাবে করি যে, হ্যাঁ কিছু ডকুমেন্টারিতে আমি তখন অ্যাসিস্ট করেছিলাম ওই 14, 15, 16, 17 এরকম সময়তে। সেটা বন্ধ করতে পারিনি, কারণ সেখানে আমরা যেভাবে কাজটা করতাম, যিনি পরিচালক ছিলেন তার আবার একটা তৃণমূলে একটা ওপর মহলে একটা বেশ ভালো একটা যোগাযোগ ছিল, ফলে সেখানে আমার ওই কাজটা তারা করতে পারেনি। সেটা হচ্ছে ওই মানে সবটাই ছিল পূর্বতন যিনি সরকার, সেই সরকারের সাথে যাদের যোগাযোগ ভালো তারাই কাজ করতে পেরেছে, তাদের সাথে যোগাযোগ নেই হ্যাঁ তাদেরকে কন্ডিশনে কাজ করতে হয়েছে। তো এরকম একটা যখন চিত্র তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে যিনি বারবার ইনস্ট্রাকশন দিয়ে কলাকুশলীদের কাজ হারাতে বাধ্য করছে, তো সরকার চলে যাওয়ার পর আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? সরকার চলে যাওয়ার পর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রথমে আমি আমারটাই বলবো ব্যক্তিগতভাবে। আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি, 3টে জিনিস আমি করেছি, তারপর দুটোই বলি। এক হচ্ছে যেটা স্বরূপ বিশ্বাস বলার চেষ্টা করতো, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটা কলাকুশলী হচ্ছে একটা পরিবারের মতো। তাহলে আমাদের মোটামুটি কলাকুশলী আছে প্রায় 8 থেকে 10 হাজার বা 8-9 হাজারের মতো কলাকুশলী আছে, আমি ধরে নিচ্ছি এরকমই আছে। আপনি শুনলে অবাক হবে যে 14 সালে এই সরকার কলাকুশলীদের জন্য একটি মেডিক্লেম ব্যবস্থা করেছিল। সেই মেডিক্লেমটা আমিও পেতাম, আমি সেই মেডিক্লেমের বেনিফিশিয়ারি ছিলাম। পরবর্তীকালে আমার মেডিক্লেম স্বরূপ বিশ্বাস আমার নামটা কেটে দেয় 2022-23 সালে। ভাবুন, একজন পার্টি, একটি পলিটিক্যাল দলের একটা দালাল, সে ইন্ডাস্ট্রির ফেডারেশনের মাথা হয়ে একজন কলাকুশলীর মেডিক্লেম পলিসিতে আমি বেনিফিশিয়ারি, আমার নামটি উনি কেটে দেন। এরপরে আমি চিঠি চাপাটি করি, তারপরে আমি যেটা জানতে পারি 23 সালে, আমার কাছে চিঠিটা আছে এখানে, সরকারি ভাবে জানাচ্ছে যে মাত্র 4300 জনকে তারা মেডিক্লেম দিয়েছে, অথচ আমাদের 8000-এর উপরে 9000-এর কাছাকাছি। তাহলে এতজন কোথায় যাবে? স্বরূপ বিশ্বাসকে তো উত্তর দিতে হবে, তার যারা দালালরা বসে আছে এখন ইউনিয়নের মাথায়, তাদের তো বলতে হবে যে আমাদের যদি 9000 সদস্য হয় তাহলে 4300 জন পেয়েছে, বাকিরা পেল না কেন? অথচ বলা হয় তো সবাই পরিবারের মতো, সেই পরিবারের বাকি সদস্যদের হলো না কেন? এই প্রশ্নটা তো রাখা যাবে, এই প্রশ্ন করা উচিত। তো এটা আমাকে আরটিআই করাতে আমাকে ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার থেকে আমাকে চিঠি দিয়েছে। ভাবুন যে কেউ জানে না যে 4300 জন এই মেডিক্লেম পলিসির মধ্যে আছে, যেটা স্বরূপ বিশ্বাস যাদের নাম পাঠিয়েছে তারা পেয়েছে। তারপরে স্বরূপ বিশ্বাস বাকি 4000 জনের পেটে লাথি মেরেছে। এইবার যেটা হচ্ছে, আমার পেটে লাথি মেরেছে, আমি হাইকোর্টে রিট করে দিচ্ছি, আমার মামলা হয়নি, কিন্তু 4 জনকে আমি পার্টি করেছিলাম, 4 জনকে। একটা হচ্ছে ফেডারেশন, একটা হচ্ছে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট, একটা হচ্ছে লেবার কমিশনারের, আরেকটা হচ্ছে ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড। এই 4 জনকে আমি পার্টি করে হাইকোর্টে রিট করেছিলাম, কিন্তু আমার রিটটা কিন্তু হিয়ারিং হয়নি, রিটটা এখনো হিয়ারিং হয়নি, কিন্তু 4 জনকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, তারপরে মেডিক্লেমটা বন্ধ করে দেওয়া। তাহলে ভাবুন, তাহলে এখানে রহস্যটা কি? আমার রিট হলো, আমার রিটে 4 জনকে নোটিশ পাঠালাম, তারপরে কি করলো সরকার? কলাকুশলীদের জন্য যে মেডিক্লেম সেটাকে বন্ধ করলো। আচ্ছা, কেন করলো? আমি রিট করলাম, বন্ধ করে দিল কেন? আমি কে? আমার কথাতে আমি একটা রিট করে দেবে বন্ধ হয়ে যাবে? তার মানে এটা জেনে রাখুন, ওই মেডিক্লেমের যে টাকাটা আসতো সেটা কোনো বাজেট থেকে আসতো না। সরকারি বাজেটে ওই মেডিক্লেমের জন্য 1 টাকাও বরাদ্দ নেই। এবার ভাবুন, কার টাকায় হয়েছিল? চুরির টাকায় হয়েছিল। 2014 সাল থেকে মানে মমতা ব্যানার্জি তো ক্ষমতা আসার পরই চুরি আরম্ভ করে দিয়েছিলেন, আসার মানে শুরু থেকে। তার মানে হচ্ছে কি, যে মেডিক্লেমটা দিত তার কার পয়সা দিত? এই ব্যাপারে এখন কোন স্টেপ নেওয়া হয়েছে? এখন কোন স্টেপ মানে এখন সবাই জানে যে মেডিক্লেমটা বন্ধ হয়ে গেছে।
এবার স্বাস্থ্যসাথী আছে, সে সবাই স্বাস্থ্যসাথী করবে যদি করে। না, আপনাদের যে টেকনিশিয়ানদের জন্য মেডিক্লেম দেওয়া হয়েছে, এখন তো সরকার চেঞ্জ হয়েছে, তো যাদের হাতে এখন এসছে যে দুজন মেনলি রূপাদি ওনারা সবাই ব্যাপারটাকে দেখছে, তাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা পৌঁছেছে। হ্যাঁ বটে, এবং যেটা পৌঁছেছে সেটা হচ্ছে যে নতুন করে ওরা মেডিক্লেমের জন্য একটা ব্যবস্থা করছে যাতে টেকনিশিয়ানরা মেডিক্লেমের সুবিধাটা পেতে পারে। সেটা সম্ভবত আয়ুষ্মান যে স্কিমটা আছে তার মধ্যেই হয়তো সবাইকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাই হয়তো হবে আগামী দিনে, হলে ভালো, সবাই ইয়ে পাবে। তো এখন এই হচ্ছে মানে পরিস্থিতি, মানে আপনি ভাবুন যে মেডিক্লেম নিয়েও টেকনিশিয়ানদের পেটে রাখি একজন রাজনীতিবিদ, একটা জাস্ট মানে আমি তো বলবো যে দালাল, একটা রাজনীতির একটা দালাল, সে ইন্ডাস্ট্রিতে প্রেসিডেন্ট হয়ে যা ইচ্ছে তাই করে গেছে, নোংরাম। আপনি মেয়ে ঘটিত নোংরামি তো প্রচুর করেছেন, তার সব অভিযোগ যাচ্ছে মেয়ে ঘটিত। এইরকম একটা দালালকে পুস্তকে মমতা ব্যানার্জি, ভাবুন যেটা শিল্প সংস্কৃতি রাজনীতির থাবা একদম। হ্যাঁ, শিল্প সংস্কৃতি তো মমতা চায় না। আপনি পরিকল্পিত ভাবে দেখুন, যদি মানুষ শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা, আগে তো শিক্ষা তারপরে তো শিল্প সংস্কৃতি আসবে। একটা শিশুকে যদি আপনি প্রপার শিক্ষাটা না দেন, তার মধ্যে শিল্প সংস্কৃতির এই জাগরণটা আসবে কোত্থেকে? মমতার প্রতিটা পদক্ষেপ দেখুন, শিক্ষাকে শেষ করো, তাহলে শিল্প সাহিত্য শেষ হয়ে যাবে। মমতা চায় একটা চাটুকার বাঙালি জাতি, যারা মমতাকে মা বলবে, যারা সরব বিশ্বাস অরূপ বিশ্বাসকে মানে দেবতাকারে পুজো করবে। তো এই জায়গায় চলে গেছে, এবং সেখানে আমার দুর্ভাগ্য যে এই কৌশিক গাঙ্গুলি বলুন বা আরো যারা যারা আছে ওই কি নামগুলো, যে পরব্রত এবং ইয়ে ওই কি বলে সুদেশ রায় এবং শিবপ্রসাদ, এদের মতো মানুষও তারা নিজেদের চরিত্র বিকিয়ে দিয়েছিল এদের ইয়েতে, প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছিল, চাটুকারে পরিণত হয়েছিল। তো সেখানে কি করে কাজ? তবে এখন পরিবর্তন হয়েছে, আমি আশা করছি অন্তত একটা পজিটিভ একটা ভাইব আমি দেখতে পাচ্ছি এখানে, পরিবেশ তৈরি হচ্ছে এখানে, এবং আশা করি এত বছরের যে জঞ্জাল এটাকে মুক্ত করে সাফাই করে আবার সুন্দরভাবে এটাকে সাজাতে কিন্তু সময় লাগে, সেই সময়টা তো দিতে হবে না সরকারকে। তো আমার মনে হয় যে আগামী দিন ভালোই হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই চলচ্চিত্রের এই যে ক্ষেত্রটা, এটা কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্র। এই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি যদি যোগ্য হন আপনি কাজ পাবেন, আপনি যদি অযোগ্য হন আপনি কাজ কম পাবেন, এটাই স্বাভাবিক। এই জায়গাটাকে সংকুচিত করে দিয়েছিল স্বরূপ বিশ্বাস ইউনিয়ন বাজি করে, মানে সিন্ডিকেট বাজি করে। সরকার পরিবর্তনে এখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সেই দখলদারি থেকে বা দুর্নীতি থেকে বা যা যা ঘটনা ঘটেছিল অপ্রীতিকর, তার থেকে মুক্ত হয়েছে বলে আপনি সেটা বলছেন? আমি মনে করছি তার কারণ হচ্ছে প্রযোজক যদি মানে ভীত সন্ত্রস্ত হয় তাহলে কখনো কোনো ইন্ডাস্ট্রি চলবে না। প্রযোজক ভয়মুক্ত ভাবে এখানে কাজ করবে, পরিচালক ভয়মুক্ত ভাবে কাজ করবে, এবং তারা তাদের মতো করে তাদের ইউনিট নেবে, যেটা আগে হতো। মানে সব পরিচালকরাই তাই করেছে, সে তরুণ মজুমদার বলুন, সত্যজিৎ রায় বলুন, অগ্রগামী অগ্রদূত থেকে আরম্ভ করে পরবর্তীকালে প্রভাত রায় থেকে আরম্ভ করে বিদেশ চ্যাটার্জি থেকে আরম্ভ করে ঋতুপর্ণ ঘোষ, সবাই শীত ধর্মরাজ চক্রবর্তী, এরা সবাই তাই করেছে। পরবর্তীকালে এটা পাল্টে গেছিল। তো এখন আমার মনে হয় যে পরিচালক প্রযোজকরা কাজ করবে তো ভয়মুক্ত ভাবেই কাজ করবে। এবং আরেকটা খুব ভালো খবর, অনুপম খের বহুদিন পরে, বহু বছর পরে আবার বাংলা ছবিতে টাকা ইনভেস্ট করতে এসছে, এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন আমি বলবো। তো বোঝাই যাচ্ছে যে অনুপম খের কেন এলো, এটা বোঝাই যাচ্ছে। উনি তো আগে আসতে পারেননি, উনি বুঝেছিলেন যে কি চলছে এখানে। তো
একটা অনুপম খেরের আশাটা, এটা বলবো ইতিবাচক দিক। একটা অত্যন্ত ইতিবাচক দিক। আগামী দিনে হয়তো বোম্বের অনেক পরিচালকরা বা প্রযোজকরা বাংলা ছবিতে টাকা ইনভেস্ট করবে, এবং সেই আশাটাই আমি দেখতে পাচ্ছি। এবং একটা ভয় আউট ভরসা ইন যেটা বলা হচ্ছে, আমার মনে হয় সেই দিকেই এটা এগোচ্ছে। এবং আগামী দিন বাংলার, পশ্চিম বাংলার চলচ্চিত্রের অ্যাটলিস্ট কলা কুশলীরা, মানে শিল্প সংস্কৃতি জগৎ কলা বা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তুলে ফেটে উঠবে এবং একটা বেশ স্বর্ণ যুগের দিকে যাবে। এবং কলা কুশলীরাও যাতে ভালোভাবে ভয়মুক্ত ভাবে সবাই কাজ করে খেতে পারে, সেরকমই একটা অবস্থা বা ব্যবস্থা সরকার নিতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটাই। অনেক ধন্যবাদ। অনেক গল্প হলো, যে গল্পতে একজন আমরা সহকারী চিত্র পরিচালককে পেয়েছিলেন, যিনি 90-এর দশকের প্রথম দিক থেকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং অনেক যশস্বী পরিচালক, যশস্বী অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করে এতদূর এগিয়ে এসেছেন। কিন্তু উনি খুব ক্ষোভের সাথে জানালেন যে বিগত বেশ কিছু বছর একটা ভয়ার্থ পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সংস্কৃতি, শিল্প ইন্ডাস্ট্রিতে ডানা মেলতে পারছিল না। তো সেটা এখন আবার এগিয়ে চলবে। অনেক তথ্য পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমাদের এই গল্প, এই আড্ডা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে।